বাইরে এসো, চা খাবে না? আসছি আসছি, কিন্তু তার আগে তোমার সাথে আমার কথা আছে। কি কথা? এতদিন তুমি শুধু কাজ কাজ আর কাজ নিয়ে ব্যস্ত ছিলে। মনে হচ্ছে যেন নাটক সিনেমার নায়ক। ঈদ পর্যন্ত তোমার শিডিউল লকড, কিন্তু তুমি তো আর নায়ক না। কে বললো আমি নায়ক না? আমি তো তোমার নায়ক। এসব ভণ্ডামি রাখো। এতদিন ঈদের জন্য কিছু বলিনি, এখন তো ঈদ গেছে, চলো না কোথা থেকে একটু ঘুরে আসি, খুব বোর লাগছে। কটা দিন রেস্ট নিতে দাও, ঈদ গেছে দুদিনও তো হয়নি। আচ্ছা তুমি আমাকে কোথাও নিতে চাও না কেন? এই যে কোরবানির গরু কিনলে, আমি কত করে বললাম, তারপর আমাকে নিয়ে গেলে না। তুমি যাবে গরুর হাটে? কি বলছো এসব? তুমি যাবে কাপড় গহনা কসমেটিক্স এসবের দোকানে, গরুর হাটে কেন? তুমি যেতে পারলে আমি কেন পারবো না? ওখানে তো শুধু মানুষের ভিড় না, গরুর জন্য হাঁটতেই পারবে না। অচেনা অজানা জায়গার এত মানুষের ভিড় দেখে গরুগুলো দিশেহারা, কখন যে কাকে কি করে বসে। ঠিক আছে, শেষে দেখা গেল গরুর হাটে গরু দ্বারা আক্রান্ত আমার প্রিয়তমা স্ত্রী। বাড়িতে না যেয়ে সোজা নিয়ে যেতে হবে হাসপাতালে। দর্শক, এই ঈদে গরু কেন্দ্রিক নানা রকম রিপোর্ট আপনারা দেখেছেন, যেমন গরুর মোটা তাজাকরণ, গরুর খাদ্য, গরুর লালন পালন, গরুর দালালি, গরুর দরদাম ইত্যাদি নানান বিষয়। কিন্তু এই ঈদ মৌসুমে গরুর কারণে হাসপাতালে দেখা যায় নতুন রোগী। আমরা আজ এসেছি তেমনই একটি হাসপাতালে। এখানে আমার চারপাশে দেখছেন ওয়ার্ডে অনেক রোগী রয়েছেন। আমরা জানবো কে কেন কিভাবে গরু দ্বারা আক্রান্ত হয়ে আহত হয়েছেন। এক্সকিউজ মি, আপনি তো নিশ্চয়ই এই বিভাগে আছেন? জি, আমি এই গরু জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক। কিন্তু এখানে যে রোগীরা আছেন তারা কি কারণে আহত হয়েছে সেটা যদি আমাদেরকে একটু বলতেন। গরু আক্রান্ত, কেহ বাজারে, কেহ রাস্তায়, কেহ বাড়িতে, সবাই গরুর আঘাতে জর্জরিত। এই যে এখানে যে বেডে শুয়ে আছেন তাদের সম্পর্কে আসলে আমরা একটু জানতে চাচ্ছি। জি, এই যে উনি শুয়ে আছে, ওনার মাজায় ব্যথা, ডিস্ক সরে গেছে। কিভাবে? গরুর গুতায় বাজারে গরুর দাম করতেছিল, পাশ দিয়ে যাইতেছিল আর একটা গরু, ব্যাস ওই গরু মারছে শিং দিয়া গুতা, উষ্টা খাইয়া যেয়ে পড়ছে আর এক গরুর উপরে, সেইখানেও খাইছে আর এক গুতা, ব্যাস ওনার পিছনে 2-3টা হাড্ডি লইয়া গেছে, উনি বিছানায় পইড়া গেছে। আর ইনি ইনি অবশ্য জীবনে কোনোদিন গরু টাচ করে নাই, তবুও ঈদের আনন্দে গরু নিয়ে বাড়ি ফিরতেছিল, তো হঠাৎ একটা বড় বাসে হর্ন শুই না গরু গেল বিদিশে হইয়া, লাগা দৌড়, গরু দৌড়ে উনি দৌড়ে, গরু দৌড়ে উনি দৌড়ে, কিন্তু গরুর লোকে দৌড়ে তো উনি পারবো না। কখনো সোজা রাস্তায়, কখনো বাঁকা রাস্তায়, কখনো গর্তে পড়ে, কখনো উষ্টা খাইয়া পায়ের 12টা বাজছে, ইমার্জেন্সিতে আসছে। খুব দুঃখজনক। গরু কি সুখ দুঃখ বুঝে? আচ্ছা, আমরা দেখছি এই আপুকে, উনি তো নিশ্চয়ই গরু হাটে যাননি। উনি অবশ্য বাজারে যায় নাই, তবে গরু বাড়িতে আসার পরে গরুর সামনে পিছনে ডাইনে বায়ে খাড়াইয়া বিভিন্ন পোজে সেলফি তুলতেছিল। গরু অনেকক্ষণ সহ্য করছে, তারপরে কইসা মারছে এক লাথিতে শরীর বেতাল, ঠিকানা হাসপাতাল। এই সেলফি জিনিসটা দেখলাম গরুও পছন্দ করে না। আমরা যখন গরু রিপোর্ট করতে যাই হাটে, তখন আমরাও 2-1টা লাথি খেয়ে আসি। আমার মনে হয় গরু ওই ক্যামেরা জিনিসটা খুব একটা পছন্দ করে না, কারণ আমার এইখানে ওই সেলফি রোগীর সংখ্যাই বেশি। সুতরাং এরপর যারা গরুর সাথে সেলফি তুলবেন তারা অবশ্যই সতর্ক থাকবেন এবং গরুর থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখবেন, নাহলে আপনাকেও হাসপাতালে ভর্তি হতে হবে। আশা করি কেন ভর্তি হবেন সেটা বুঝতে পারছেন। সখিনা বিবি, ললিপপ টিভি, ঢাকা। ওসব বলে তুমি আমাকে ভোলাতে পারবে না। আমি তোমাকে বলাতে যাচ্ছি না, তুমি নিজেই দেখেছো আমার ব্যস্ততা। এত ব্যস্ত হতে বলেছে কে তোমাকে? টাকা। টাকা মানে? বাজারে তো যাও না, ঘরে বসে তো কিছু টের পাও না। আমি ঘরে বসে কত কষ্ট করে সংসারটা সামলাই সেটা টের পাও? শোনো, এই ছুটির দিনে আমি তোমার সঙ্গে ঝগড়া করতে চাচ্ছি না, আমি তোমাকে বাজারের অবস্থা বোঝাবার চেষ্টা করছি। এই কোরবানির সময় আদা রসুন পেঁয়াজ হলুদ মরিচ মশলা এসব কিনতে যে পয়সা খরচ হয়েছে, তা দিয়ে আগে একটা ছোটোখাটো খাসি কেনা যেত। সবার যে অবস্থা আমাদেরও তাই। এবার সবার অবস্থাই খারাপ, কারণ এবারের ঈদটা হয়েছে মাসের মাঝখানে, ফলে অনেকের হাতে তেমন পয়সাই ছিল না। আগে বেশিরভাগ সময় ঈদটা ছিল মাসের শুরুর দিকে, তাই সবার হাতে পয়সা থাকতো। শোনো, তোমার কথা শুনে মনে হচ্ছে সবাই খুব কষ্টে আছে। তুমি কি পেপার পড়ো না? পেপার পত্রিকায় মানুষের যেসব টাকা পয়সার খবর দেখি, তা দেখে মনে হয় কেউ কেউ পুরো গরুর হাটটাই কিনে ফেলতে পারবে। ওরা আর আমরা কি এক? আমরা সৎ উপার্জনে চলি, হিসেব করা টাকা। ওরা অসৎ উপার্জনে চলে বেহিসাবি টাকা। এখন এসব আলাপ বাদ দাও। ঠিক বলেছো, চলো এবার একটু মন ভালো করার চমৎকার একটা গান শুনি। কেমনে যে সামলাও ও তুমি, কেমনে যে সামলাও। ছোট্ট একটা বুকের জমিন কয়জনারে দাও, এত মানুষ একলা একা কেমনে যে সামলাও। ছোট্ট একটা বুকের জমিন কয়জনারে দাও, এত মানুষ একলা একা কেমনে যে সামলাও। তোমার কি ডর
পাঠাও যে সবারে, একই কথা কেমনে যে দাও সবারই উত্তরে। ও একটা চিঠি লেখা তুমি পাঠাও যে সবারে, একই কথা কেমনে যে দাও সবারই উত্তরে। তোমার কি ডর করে না মরার ইচ্ছা ভর করে না, তোমার কি ডর করে না মরার ইচ্ছা ভর করে না, বুঝবারে না চাও তুমি কেমনে যে সামলাও। একদিন এই সোনার বরণ থাকবে না তো গায়ে, রাগ করিলে ধরবে না হাত পড়বে না কেউ পায়ে। একদিন এই সোনার বরণ থাকবে না তো গায়ে, রাগ করিলে ধরবে না হাত পড়বে না কেউ পায়ে। তোমার কি ডর করে না মরার ইচ্ছা ভর করে না, তোমার কি ডর করে না মরার ইচ্ছা ভর করে না, বুঝবার না চাও তুমি কেমনে যে সামলাও। ছোট্ট একটা বুকের জমিন কয়জনারে দাও, এত মানুষ একলা একা কেমনে যে সামলাও। তোমার কি ডর করে না মরার ইচ্ছা ভর করে না, তোমার কি ডর করে না মরার ইচ্ছা ভর করে না, বুঝবার না চাও তুমি কেমনে যে সামলাও। এই যে শোনো, তুমি কি জানো গরুর হাটেও যাতে এখন মানুষ না যায় সেজন্য গরুর কেনা বেচাতেও সিন্ডিকেট ঢুকে গেছে। কি গরু তো সিন্ডিকেট? কেন নয়, তুমি বলো কোরবানি ঈদ মানে কি? হাটে যাব, দেখে শুনে বুঝে গরু কিনবো, আনন্দের সাথে বাড়িতে নিয়ে আসবো, তারপর সবাই মিলে তাকে খাওয়াবো। কিন্তু যাতে বাজারে যেতে না হয়, বাড়িতে বসেই অনলাইনে গরু কিনতে পারে সে ব্যবস্থাও আছে। যে ব্যবস্থাই থাক, কিন্তু অনলাইনে নাকি গরুর দাম অনেক। অনেক দাম মানে? তুমি একটা গরুর দাম দিয়ে এখন 2000 স্কয়ার ফিটের একটা ফ্ল্যাট কিনতে পারবে। বলো কি, গরুর দাম এত হবে কেন? কত মাংস হবে একটা গরুতে? মাংস কোনো বিষয় না, বিষয় হচ্ছে বংশ। বংশ? বংশ মর্যাদা। যে গরু উঁচু বংশ তার দাম নাকি 2 কোটির উপরে। এরা হিসেবটা করে পূর্বপুরুষ থেকে। কি বলো, 2 কোটির উপরে? এই গরুগুলো কিনে কারা? ওই যে 1000 টাকার লুটেরারা। শুধু গরু কেনা বেচাই নয়, তুমি অনলাইনে গরু পছন্দ করে দেবে, তারা কেটে কুটে মাংস বাড়িতেও পৌঁছে দিবে। তাহলে দোকান থেকে মাংস কিনে আনলেই হয়, অনেকটা মোবাইলে বিয়ে সেরে ফেলার মতন। আসলে এখন সবকিছু ডিজিটাল হয়ে গেছে। এখন গরুর সংখ্যা আর গরুতে সীমাবদ্ধ নেই। এমন অনেক গরু মস্তিষ্কের মানুষ রয়েছে যারা এসব উদ্ভট চিন্তা করে। গরু সবার কথা শুনেছো কখনো? সেটা আবার কি? দেখলেই বুঝবে। স্যার, এবার আপনি কি কুরবানি দিবেন? গরু সাদা কালো না লাল? আপনার ভাবির পছন্দ একটাই, লাল। আপনার একটা পছন্দ আছে না? আপনার ভাবির পছন্দই আমার পছন্দ। আপনি গরু কিনছেন? না স্যার, আমি ঈদের একদিন আগে কিনুন। স্যার আমিও তাই করবো। ওই দিন গরুর দাম হয় কমবো, না হয় বাড়বো। স্যার অন্য দিন ব্যাপারীরা গরু ধইরা রাখে। কাস্টমার মনে করে আগের দিন কমে ছেড়ে দিব, আর ব্যাপারীরা মনে করে আজকেই তো শেষ দিন, না কিনে যাইবো কই। তবে আমি 6 মাস আগে কিনে রাখছি, এইটারে পাইলে পুষে বড় করছি। আর পালা গরু কুরবানি দিলি সোয়াব বেশি। সেইটা ঠিক আছে, কিন্তু গরুটা ভেজাল টাকা দিয়ে কিনলে সোয়াদ তো দূরের কথা, কুরবানি হইব কিনের সন্দেহ আছে। আসলে বাঁচতে গেলে খাঁটি মানুষ পাওয়া কঠিন। যাজ্ঞা কষাই ঠিক করছেন? আমগ এলাকার মাদ্রাসার পোলাপান এসে কাইটা দিয়ে যায়, চামড়াও লয়ে যায়। স্যারে তো জবাইয়ের কথা কয় না, মাংস বানাই না কষাইয়ের কথা কইতেছে। এই একটা জিনিস লয়ে কুরবানির দিন সমস্যায় পড়ি। আইব 2টা গরুর কন্ট্রাক্ট লয়ে, কাটবো 4টা, তখন এক কষাইরে 4 জনে ডাকে। ওগো লাগে আমার নিজেদের মধ্যে ঝগড়া লেগে যায়। আমি আমার ড্রাইভার, সিকিউরিটি গার্ড, কাজের লোক সবাই লয়ে কাটতে বয়ে যেত। স্যার, একজন ভদ্রলোক আসছে, ওনার একটা ফাইল আছে, আপনার সাথে একটু জরুরি কথা আছে, ওনার কি পাঠিয়ে দিব? আরে দেখতেছো না জরুরি মিটিং করতেছি। যাও, ঈদের পরে আসতে বলো। স্যার, ওনার ঈদের আগে দরকার। আরে এত বেশি কথা কও কে? আমি কি এখন এই ইম্পর্টেন্ট মিটিং ফেলায় থুইয়া তার ফাইল দেখবো? যাও যাও, পরে আসতে বলো। খুব জরুরি মিটিং, গরু লইয়া গরু মিটিং। তুমি যাই বলো না কেন, মানুষের সাথে গরুকে তুলনা করা ঠিক নয়। অনেক মানুষের চাইতে গরু কিন্তু ভালো, নিরীহ, উপকারী, কারোর সাথেও নেই, পাচেও নেই। শুধু তাই নয়, কিছু কিছু গরুর মধ্যে মানুষের স্বভাবও লক্ষ্য করা যায়। কি যে বলো না, বলতে হবে তাই বলো। তুমি কি জানো গরুরও চায়ের নেশা আছে? চায়ের দোকানে কিংবা বাসা বাড়িতে যেও তারা চা নাস্তা খায়। মিথ্যে নয়, সত্যি। চা এক ধরনের সুগন্ধযুক্ত উন্নত পানীয়।
চা পাতাকে পানিতে ফুটিয়ে বা গরম পানিতে ভিজিয়ে এই চা তৈরি করা হয়। বলা হয় পৃথিবীতে পানির পরে চা বিশ্বের সর্বাধিক উপভোগ্য পানীয়। চায়ের স্নিগ্ধ সুগন্ধযুক্ত প্রশান্তিদায়ক স্বাদের জন্য অনেকেই এটা উপভোগ করেন। বিশেষ করে শহর কিংবা গ্রামে সকাল সন্ধ্যার আড্ডায় সব শ্রেণীর মানুষের অন্যতম অনুষঙ্গ এই চা। কিন্তু যদি শোনা যায় কোনো গরুরও এই চা নেশা রয়েছে, তবে তা অদ্ভুতই মনে হবে। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি, চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদাহ ইউনিয়নের আড়িয়া গ্রামে এমন একটা গরুর সন্ধান পাওয়া গেছে, যে গরুটিকে বলা হয় চাখোর। চা পান করতে না দিলে গরুটি অস্থির হয়ে যায়, রীতিমতো পাগলামি শুরু করে দেয়। গরুর মালিক তিতুদাহ ইউনিয়নের ২৬ নম্বর আড়িয়া গ্রামের লালটু শেখ। শোনা যায় লালটু শেখের এই গরুটি ৩ মাস বয়স থেকেই চা পান অভ্যাস করে, যা হতবাক করে স্থানীয়দের। নিয়মিত দোকানে এসে চা পান করে গরুটি। এরই মধ্যে গরুটি সেই রকম চাখর নামে পরিচিত হয়েছে। বিকেলে অন্য গরুর সঙ্গে দলগতভাবে বাড়ি ফেরার সময় চাখর গরুটি লালটু শেখের চায়ের দোকানের নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে যায়। জানা যায় ২.৫ বছর ধরে এই গরুটি লালন পালন করছেন লালটু শেখ। তার আরও কয়েকটি গরু থাকলেও শুধু এই গরুটি মাত্র ৩ মাস বয়স থেকে চা, পাউরুটি, কলা এবং বিস্কুট খাওয়া শুরু করে। এমন আচরণে বিস্মিত এলাকাবাসী। আমি চার দোকান চালাই বহুত দিন থেকে। আমি দোকান খোলার পরে ও দোকানে আমার সাথে সাথে যেত, যে থাকতো রুটি খাওয়ানো হয়তো, কলার খোসা টোসা খাওয়ানো হয়তো। খাওয়ার পরে হঠাৎ করে একদিন চা দেওয়া হইলো, ও চা খাওয়া সেদিন থেকে শুরু করলো। তো এইভাবে ২-২.৫ বছর একভাবে চা খেয়েই যাচ্ছে। এখন খাতি মানুষের মতোই অভ্যাস হয়ে গিয়েছে, চা না খেয়ে আর দোকান থেকে বাড়ি আসে না, চা খেয়ে তারপরে বাড়ির ভিতরে আসে। শুধু দেশে নয়, বিদেশেও অনেকে গরুকে পরিবারের একজন সদস্যদের মতোই লালন পালন করেন। প্রযুক্তির উপর এতটা নির্ভর করা কিন্তু ঠিক না। আরে তুমি তো দেখি সারাদিন মোবাইল প্রযুক্তি নিয়ে পড়ে থাকো। তাহলে তোমার জন্য রান্না করে কে? তোমার আরেক বউ? আসলে আমরা কেন যেন সবকিছুতে বেশি বেশি প্রযুক্তি নির্ভর হয়ে পড়ছি। সামাজিকতা বলতে কিছু নেই। শুধু সামাজিকতা বলছো কেন? যখন মাঝে মাঝে মোবাইলে নেটওয়ার্ক থাকে না, ফেসবুক কাজ করে না, ইন্টারনেট কাজ করে না, তখন পুরো বাড়িতে যুদ্ধ লেগে যায়। অথচ আগে যখন এসব ছিল না, তখন আমরা সময়ের সঙ্গী খুঁজতাম, সবাইকে সময় দিতাম, আত্মীয় স্বজন বাড়িতে এলে তাদের সাথে গল্প করতাম, একটা সামাজিকতা ছিল। আগে এসব ছিল না, মাথা ব্যথাও ছিল না। হ্যাঁ, এখন তো খাওয়া দাওয়া ডিজিটাল হয়ে গেছে, রেসিপিতে ভরা চ্যানেলগুলো, আর বাড়িতে অনলাইনের খাবার। যে কারণে এখনকার প্রজন্মের অনেকে তো রান্না বান্নাই জানে না। এদের কাউকে যদি জিজ্ঞেস করা হয় যে রান্না করতে কি কি লাগে, কি উত্তর দেবে জানো? বলবে অসহ্য লাগে, গরম লাগে। সেই জন্য তো এখন বাড়িতে গিয়ে রান্না শেখানোর লোকও দেখা যায়। হ্যাঁ জি, আমরা কল করেছিলাম, আপনি আজকে টাইম দিয়েছিলেন। ও, আপনি ফোন করেছিলেন? আসুন। আপনাদের সিস্টেমটা কি? আমাদের কাজটা অনেকটা প্রাইভেট টিউটরের মতো। গৃহশিক্ষকরা যেরকম লেখাপড়া শেখায়, আমরা তেমনি রান্নাবান্না শেখাবো। কি দিনকাল পড়ছে, রান্নাবান্না এখন শিক্ষকরাকে শিখতে হবে? জি স্যার, এখন শহরের বেশিরভাগ বাড়িতে অনেক নারী, বিশেষ করে এই প্রজন্মের নববিবাহিত অনেক বধূ রাখতে জানে না, তাই তাদের অনলাইন ফুডের উপর নির্ভরশীল হতে হয়। আপনারা কিভাবে রান্না শেখাবেন? আমরা স্যার তাকে 2 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে ফুল রাঁধুনি বানিয়ে দেব। কিন্তু ইচ্ছে করলে তারা তো টিভির রান্নার অনুষ্ঠান দেখেও শিখতে পারে। ওই রান্না দেখতেই ভালো লাগে ম্যাডাম, খেতে না। সত্যি বলতে কি, টিভিতে বা ইউটিউবে যারা রান্নার রেসিপি শেখায়, তাদের অনেকে নিজেরাই রান্নার কাজ পারে না। আমরা নিজেরাও বেশ কটি রান্নার অনুষ্ঠানের রেসিপি শিখিয়ে দিই, তৈরিও করে দিই। ওনারা শুধু অভিনয় করেন মাত্র। আপনি কি ধরনের রান্না শেখাবেন? রেসিপি তো শেষ নাই। আর কোরবানিতে আসলে তো একজন মাংস বিশারদ হয়ে যাবে। আপনারা যেরকম চাইবেন, টিভি, ইউটিউব, হোটেল, যে কোনো জায়গার রেসিপি আমরা শিখিয়ে দেবো। আর যদি চান গ্রামীণ রান্না, সেটাও সম্ভব। চয়েস আপনাদের, টিচিং আমাদের। এখন বলেন কোন ধরনের রান্না চান? টিভি চ্যানেলের, ইউটিউবের, ফেসবুকের, নাকি গ্রামীণ রান্নার রেসিপি? ওসব চ্যানেলের বা অনলাইনের রান্না আমাদের দরকার নেই। কিছু রেসিপি দেখলে তো খাওয়ার রুচিই নষ্ট হয়ে যায়। ওরা তো নির্দিষ্ট সময়ে একটুখানি রান্না দেখিয়ে একজন গেস্ট ডেকে বলে কেমন হয়েছে, আর গেস্ট একটুখানি চেখে বা চেটে বলে ওয়াও। ওই ওয়াও মার্কা রেসিপি আমাদের দরকার নেই। আমাদের মা বোনদের হাতে করা রান্নার স্বাদ, কোরবানির গোস্তের স্বাদও আলাদা, গন্ধও কিন্তু সেই রকম। ওইটা নিয়ে আপনারা হাবি জাবি রেসিপি বানান, বরবাদ করতে চাই না। হয়ে যাবে স্যার, যেমন চাইবেন তেমন রান্নাই পাবেন। আপনার মতো সবাই তো এমন সব চায় না। এখনকার খাদ্য মানে নানান রঙের রেসিপি, নইলে অনলাইন ফুড। তবে স্যার, এইসব আসল রান্না শিখতে সময় একটু বেশিই লাগবে। ওইটা মন দিয়ে করতে হবে তো, তাই এটা আপনারা বুঝলেই হয়। তবে বিয়ের পর একজন পুরুষের সর্বশেষ স্কুল হচ্ছে তার বউ। এরপর তার কোনো শিক্ষা বা জ্ঞান কোনো প্রয়োজন পড়ে না, এমনকি তার পূর্বে অর্জিত শিক্ষাও কোনো কাজেই আসে না। হঠাৎ এ কথা বলছো কেন? আমি কি তোমাকে কখনো বলেছি যে আমি সব জানতাম?
আচ্ছা তুমি সব কিছু এভাবে নেগেটিভলি নাও কেন? আমি আজ পর্যন্ত তোমার সঙ্গে পরামর্শ না করে কোন কাজটি করেছি? সব কিছুতে তুমিই বলেছো এটা করো ওটা করো, আমিও তাই করেছি। আমি তো তোমার ভালোর জন্যই বলি। স্ত্রী মানে কি জানো? শক্তি। আর পুরুষ মানে কি জানো? সহ্য শক্তি। ফেসবুকে দেখেছি, ফেসবুকে এসব জোকস ওইসব পুরুষ মানুষরাই দেয় যাদের বউয়ের সঙ্গে সম্পর্ক ভালো না, হয় একজন খারাপ নাহলে দুজনেই। তবে আমাদের সম্পর্কটা কিন্তু চমৎকার, ম্যাজিকের মতো। এই ভালো এই খারাপ, কখনো ভয় কখনো বিস্ময়, তবে কেউ কখনো কাউকে ছেড়ে যায়নি। এই অসময় আবার কি এলো? অসময় কেন, ছুটির দিন, অনেকেই আসতে পারে। এই ম্যাজিশিয়ান আলহামদুলিল্লাহ ভালো। এই যে দেখো দেখো কে এসছে। এই তো ভালোই মুবারক। ম্যাজিশিয়ান চলে এসছে। তোমার কাছে ম্যাজিকের কথা শুনে আমার ম্যাজিক দেখতে ইচ্ছে করছিল। তাহলে হয়ে যাক রাজিক একটা ম্যাজিক। শিওর, লেটস ডু ইট। প্লিজ। আজকে আমরা খুব একটা মজার গেম খেলবো, ছোটবেলার একটা গেম, কাটাকাটি, টিকট্যাকটো যেটা বলে। আপনি খেলেছেন রাইট? অফ কোর্স খেলেছি। ও আইভ গট দ্য পারফেক্ট টাইলস ফর ইউ, আপনাদের জন্য। আমার কাছে ওজ আছে অ্যান্ড এক্সেস আছে। বাট গেমটা খেলার আগে আমি চাই গেমটা খুবই ফেয়ার হোক। তো শুরু করার আগে আমার থেকে একটা কয়েন আছে। অবভিয়াসলি এই সাইডটা বঙ্গবন্ধু উড বি হেডস অ্যান্ড পিছনের টেলস। আমি এটা টস করবো, আপনি কল দেন হেডস ও টেলস। হেডস ও টেলস? হেডস। ও আনফর্চুনেটলি টেলস ছিল। সিন্স আপনি গেমটা হেরেছেন, আইল স্টার্ট দ্য গেম, ঠিক আছে? সো এখানে আমার থেকে সার্কেল আছে, সো আইল গো ফার্স্ট। আপনি যদি খেলে থাকেন, আই নো দ্যাট সেন্টারের পজিশনটা সবচেয়ে বেশি স্ট্রং, সো আইল গো হিয়ার। ভাইয়া আপু কোথায় যেতে চান আপনারা? ফ্রি চয়েস, যে কোনোখানে। রাইট কর্নার? ওকে পারফেক্ট। আপনার এক্সটা আমি এখানে রাখি। নাও বুঝতে পারছি আপু গেমটা অনেক খেলেছে, কেন কর্নার পজিশনসগুলো কিন্তু অনেক স্ট্রং, অনেক অপশন দেয়। সো আই থিঙ্ক আমি এখানে যাব। পারফেক্ট। আপু আপনি কোথায় যেতে চান? মিডলে? পারফেক্ট। এখন আপু খুব সুন্দর একটা জিনিস করেছে, উনি কিন্তু আমাকে ব্লক করেছে, অ্যাট দ্য সেম টাইম আমি বুঝছি আপনি কী করার চেষ্টা করছেন। আপনি এখানে আল ব্লক ইউ। আপনি কোথায় যেতে চান? ওকে, ভাগ্যিস ভাইয়া বাঁচিয়ে দিল। আইভ গট ওয়ান মোর মুভ অফ ও আমি জাস্ট খেয়াল করলাম ভাইয়া কিন্তু ভালোই চালাক, এখানে ব্লক করে আমাকে দিয়ে দেওয়ার চেষ্টা করতেছিল। সো আইল গো হিয়ার আপনার এখানে অ্যান্ড ওকে। আনফর্চুনেটলি আমাদের গেমটা ইটস এ টাই গেম, রাইট? বাট আপনি কি জানতেন টিকট্যাকটা যখন খেলা হয় প্রায় 3,60,000 পসিবিলিটিস আছে, মোর দেন দ্যাট অ্যাকচুয়ালি। কিন্তু আমাদের লাইক ইন দিস ইনস্টেন্স আপনারা টস করলাম, গেমটা এই পজিশনে আসলো। বাট একটা জিনিস যেটা জানতেন না, প্রত্যেকটা টাইলের পিছনে আমার কিন্তু একটা ইমেজ লেখা ছিল, ইমেজ দিয়েছিল এখানে। ক্যান ইউ সি দ্যাট? গেমটা খেলেছি, আউট অফ দ্য 3,60,000 পসিবিলিটিস কেম আপ টু এ পারফেক্ট গেম। অ্যান্ড পারফেক্ট গেমের মধ্যে ইউ রিয়েলাইজ এখানে আমার ছবি 5 ফোড়ন লেখা পারফেক্টলি ক্রিয়েটেড হলো। ইটস লাইক এ বিগ পাজল, পুরোপুরি মিলে গেল। এই চলো ঈদের অনুষ্ঠানটা দেখি। শুধু শুধু সময় নষ্ট করবার দরকারটা কি? সব কিছু তো ইউটিউবেই দেখা যায়। এখানেও তোমার ওই ডিজিটাল ইউটিউবের জন্যই বানানো হয়। দয়া করে একবারের জন্য টিভি চ্যানেলে দেয়, তার চেয়ে বরং গল্প করি। শোনো, ইউটিউব আর টিভিতে দেখার মধ্যে অনেক পার্থক্য আছে। টিভিতে বড় স্ক্রিন, দেখতেও মজা। আরে এখন তো ইউটিউবে বড় স্ক্রিনে দেখা যায়। সেটা যায়, কিন্তু সেখানে তো বিজ্ঞাপনের উৎপাত। কিছু কিছু বিজ্ঞাপন আসে যেটা তোমাকে দেখতেই হবে, তারপরে স্কিপ করতে পারবে। শোনো, এখন এই কমার্শিয়াল পৃথিবীতে তোমাকে একটু একটু এসব সহ্য করতেই হবে। তার চাইতে ঈদের 2-3টা দিন যাক, যেটার ভিউ সবচেয়ে বেশি সেটা দেখে নিই। কেন বেশি ভিউটা কেন দেখবো? কারণ ওটা বেশি মানুষ দেখছে। বেশি মানুষ দেখেছে বলে কি সেটা আমাকেও দেখতে হবে? তার মানে ওটা বেশি দর্শককে আকর্ষণ করেছে। কোন দর্শককে আকর্ষণ করেছে, তাদের রুচিবোধ কেমন, সেটাও একটা বিষয়। শোনো, আজকাল অনেক অশ্লীল খারাপ জিনিস থাকে যেটা লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, তাই বলে কি সেটা আমাকে দেখতে হবে? তোমার সাথে তর্ক করে আমি পারবো না। আমি তর্ক করছি না, কিন্তু দেখো একটা পুরোনো দিনের গান শোনো, দেখবে তেমন ভিউ নেই, কিন্তু সেই গানটা তোমার আমার হৃদয় ছুঁয়ে যায়। সবই নির্ভর করে রুচিবোধের উপরে। শোনো, শিল্পকর্ম কিন্তু চাল ডাল তেল নুনের ব্যবসা নয় যে সস্তা হলেই নিতে হবে। সুতরাং ভিউই সবকিছুর মানদণ্ড নয়। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ঈদ মোবারক। আপনি? আমি রূপবান টিভি থেকে এসেছি, রিপোর্টার সুবর্ণা মজুমদার। ও সুবর্ণা, হ্যাঁ সুবর্ণা, হ্যাঁ, কি বলেন? আপনার একটা ইন্টারভিউ নিতে চাই।
আমার তো শর্ট শুরু হয়ে যাবে। আচ্ছা বসুন, একটু তাড়াতাড়ি করতে হবে। থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া আপনার এইবার কটা নাটক রিলিজ হয়েছে? এবার তো টিভিতে গোটা 10 আর ইউটিউবে গোটা 20। তার মানে টিভির চাইতে ইউটিউবে আপনি ডবল নাটক করেছেন। জি জি। কিন্তু মানুষ তো টিভিকেই প্রাধান্য দিত। হ্যাঁ দিত, আগে টিভি অনুষ্ঠান নিয়ে পত্রপত্রিকায় লেখালেখি হতো, এখন আর সেদিন নাই। এখন দেখবেন টিভিতে বিজ্ঞাপনের যন্ত্রণা নেই, সব চলে গেছে অনলাইনে। খারাপ ও ভালো বোঝার কোনো উপায় নেই, ভিউ এখন মান নির্ণয়ের মাপকাঠি। তার মানে আপনারা ভিউ শিল্পী? জি, যার যত ভিউ সে তত হিট। এখন ভালো খারাপ বোঝার উপায় আলাদা। কি করে বোঝেন? ধরেন কেউ যদি বলে আপনার নাটকটা 1 সেকেন্ডের না টেনে দেখেছি, তার মানে আপনি হিট, মানে এক নিঃশ্বাসে আপনার নাটকটা শেষ করেছে। সেটা তো মানুষ খারাপ জিনিসও না টেনে এক নিঃশ্বাসে দেখে ফেলে, আবার অনেক অশ্লীল ভিডিও না টেনে 2-3 বার দেখে ফেলে। সুতরাং এটা তো ভালো সার্টিফিকেট হলো না। শোনেন, আমার হিসাব আলাদা। আমার মানুষ দেখতে চায়, আমার মানুষ ভালোবাসে, সেই জন্য সপ্তাহে 2-3টা নাটকও ছাড়ি। সংখ্যায় বেশি হলে তো মান ঠিক থাকার কথা নয়। আমার থাকে, কারণ প্রত্যেকটা ক্যারেক্টারে আমি নিজেকে ভাঙি। ভাঙেন মানে? কারণ ক্যারেক্টার অনুযায়ী নিজেকে সাজাই, আর সেই কারণে আমি হিট। আপনি কি করে বুঝলেন যে আপনি হিট? আমার ভিউই তার প্রমাণ। শোনেন ভাই, অজপাড়া গায়ের অনেক ইউটিউবারের ভিউ এখন 50 থেকে 100 মিলিয়ন, আবার অনেক বড় বড় শিল্পীর গানের ভিউ কিন্তু 2 থেকে 1 মিলিয়ন। এখন আপনি বলুন, ভালো কে, ওই 100 মিলিয়ন নাকি 1 মিলিয়ন? সেই বিচার আর কে করে? শর্ট আছে, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ প্লিজ একটু বলে। ভাই এইসব নাটক সিনেমা বাদ দাও তো, এবার তোমাকে একটা বাস্তব গল্প বলি। এক লোক তার বিবাহ বার্ষিকীতে একটি সুন্দর কার্ড কিনে নিয়ে গেল তার স্ত্রীর জন্য। কার্ডটির গায়ে লেখা, তুমি আমার জীবনের প্রথম এবং শেষ ভালোবাসা। কার্ডটি পড়ে তো স্ত্রী বেজায় খুশি। পরদিন সকালে স্বামী যখন ওয়াশরুমে গেল, তখন স্ত্রী বিছানা গোছাতে গিয়ে বালিশের নিচে ওই একই রকম আরও 2টো কার্ড পেল, এবং 2টো কার্ডের ভিতরে ওই একই লেখা। অর্থাৎ সে আরও 2জনের জন্য একই কার্ড কিনেছিল। বাস, আর যায় কোথায়? যুদ্ধ শুরু হয়ে গেল ঘরে। এমন লোকের সাথে তো সংসার করাই উচিত না। ভালোবাসা কখনো শেয়ার করে হয় না। সেজন্য তো গানেও আছে, আমার 2 নয়নে প্রাণে মনে তুমি সর্বদাই, তোমায় ভালোবাসতে বেশি ভালোবাসি তাই। ভালোবাসি তাই, তোমায় ভালোবাসতে বেশি ভালোবাসি তাই। আমার 2 নয়নে প্রাণে মনে তুমি সর্বদাই, তোমায় ভালোবাসতে বেশি ভালোবাসি তাই, তোমায় ভালোবাসতে বেশি ভালোবাসি তাই। যখন কেমন কেমন করে, তখন যেন অন্তর আমার প্রেম বিরহে পড়ে। তোমার জন্য মনটা যখন কেমন কেমন করে, তখন যেন অন্তর আমার প্রেম বিরহে পড়ে। সকাল দুপুর সন্ধ্যা বেলা হৃদয় পড়ে স্বপ্ন মেলা, স্বপ্নে তোমায় চাই, তোমায় ভালোবাসতে বেশি ভালোবাসি তাই, তোমায় ভালোবাসতে বেশি ভালোবাসি তাই। থাকলে মনে হয় রে কাছে যেতে আরো, তুমি যেন শুধু আমার নতুন কারো। পাশে থাকলে মনে হয় রে কাছে যেতে আরো,
মানুষ হইয়া যায়। তোমায় ভালোবাসতে বেশি ভালোবাসি তাই, তোমায় ভালোবাসতে বেশি ভালোবাসি তাই। আমার দুই নয়নে প্রাণে মনে তুমি সর্বদাই, তোমায় ভালোবাসতে বেশি ভালোবাসি তাই, তোমায় ভালোবাসতে বেশি ভালোবাসি তাই। গান শুনলে মানুষের প্রাণ জুড়ায়, আবার এমন কিছু কিছু গানও আছে যা অনেকটা শারীরিক এবং মানসিক নির্যাতনের পর্যায়ে পড়ে। তার মানে মানে কানে কষ্ট, প্রাণে কষ্ট। আবার কিছু কিছু আছে অশ্লীল, মোবাইলে হঠাৎ করে বেজে উঠলে সবার সামনে লজ্জায় পড়তে হয়। আগে গান বাজনা নাটক সিনেমায় সব কিছুর ভেতরেই সাধনা ছিল, চেষ্টা করতে হতো, পরিশ্রম করতে হতো। আর এখন সাধনা শব্দটিকে ব্যঙ্গ করে বলা হয় সাধনা লোকটিকে। তেমনি আগে কেউ পুরস্কার পেলে শুধু যে পায় সে না, অন্যরা অনেক খুশি হতো। আর এখন কাউকে পুরস্কার পেতে দেখলে আশেপাশে মানুষরা প্রশ্ন করে কে পেলো, কেন পেলো, কিভাবে পেলো, কোন যোগ্যতায় পেলো। এর কারণও আছে, এখন পুরস্কার পদক এসবের প্রতি অনেকেরই আস্থা নেই, পুরস্কারের মানদণ্ডও নেই। এছাড়াও পুরস্কার পদক এসব এখন ইচ্ছে করলেই পাওয়া যায়। কিভাবে? এভাবে। আপনারা সবাই জানেন আগামী মাসে আমরা আমাদের বোধোদয় সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করব। এই প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি উপলক্ষে এই অনুষ্ঠানটা কিভাবে সুন্দর করা যায় সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের একটা ফাটাফাটি অনুষ্ঠান করতে হবে, দেশের সব জমজমাট শিল্পীদের নিয়ে সেই রকম জমজমাট অনুষ্ঠান। কিন্তু অত বাজেট তো আমাদের নাই। আমরা একটা বুদ্ধি করতে পারি, শিল্পীও পাবো, নাচ গানও হবে, পয়সাও লাগবে না। আপনি কি মাথা নষ্ট হয়ে গেছে? পেমেন্ট ছাড়া শিল্পী পাইব কেমনে? মাথা খারাপ হয়নি, আমরা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটা অ্যাওয়ার্ডের আয়োজন করব, পদক বিতরণী অনুষ্ঠান। বোধোদয় নামটা সুন্দর, এই অনুষ্ঠানের মানে এই অ্যাওয়ার্ডের নাম করে ডাকলে সবাই দৌড়ায় চলে আসবে। আপনি পদক ধরাই দিবেন, নাচ গান সব ফ্রি, আর পদকের খরচা বাবদ 3000 টাকা লাগবে। ও কিন্তু কথাটা খারাপ বলেনি। আজকাল দেশ বিদেশে চারদিকে শুধু পদক আর পদক। প্রত্যেকের বাড়িতে গেলে এই দেখবেন শোকেসে পদকের প্রদর্শনী। কে দিচ্ছে, কেন দিচ্ছে, কী কারণ দিচ্ছে তা কোনো বিষয় না। আবার বিদেশের ভিসা থাকলেই জুড়বে বিদেশি পদক, আর দেশে ভিসা লাগে না, শিডিউল দিলেই পদক। কিন্তু জরিপোর্ট লাগবে না, জরিপ লাগবে না। আপনি যে কি করেন না, কে এইসব জরিপোর্টের খবর নিতে যাবে? কিন্তু সম্মানী ছাড়া ভালো শিল্পী কোথায় পাবো আমরা? একবার চিন্তা করেন। আমরা সব লিজেন্ডদেরকে নিয়ে আসবো। এই লিজেন্ড মানে বোঝো, যারে তারে লিজেন্ড বললেই হলো? হইলো, লিজেন্ড, কিংবদন্তি এগুলো এখন সস্তা শব্দ হয়ে গেছে। টেলিভিশনে দুদিনের শিল্পী এসে সাক্ষাৎকার দিতে গিয়ে বলে, আজকে আমার যে অবস্থান হয়েছে, আমি যে আব্দুল হয়েছি, সবই তো দর্শকদের ভালোবাসার জন্য। অথচ কেউ তাকে চেনে না। আমরা যাকে আনবো তার নামের আগে পিছে লিজেন্ড লাগিয়ে দেব। এখন বলুন শিল্পী কজন লাগবে? তোমার কথা শুনে তো আমার বোধ শক্তি চলে গেছে। তাহলে কেমনে হইব? আপনি হইতেছেন বোধোদয় সংগঠনের সভাপতি, আপনার তো এগুলো বোধগম্য হওয়া উচিত। কথা ঠিক না বেঠি? ঠিক। এই যে পুরস্কার দেয়া, পদক দেয়া সবই হচ্ছে সামাজিক স্বীকৃতি, প্রতিভার মূল্যায়ন। অথচ যে সমাজের কথা আমরা বলছি, এই সমাজে তো দিনকে দিন কেমন যেন অসামাজিক হয়ে যাচ্ছে। কিন্তু যেসব প্রাণী সমাজ বলতে কিচ্ছু বোঝে না, তাদের মধ্যে অনেক সময় সামাজিক বৈশিষ্ট্য দেখা যায়। তারা একসাথে থাকে, একসাথে ঘুরে, একসাথে খায়। সেটা আবার তুমি কোথায় দেখলে? কিছু ছাগল গরুর খামারে, তারাও কিন্তু ছাদে থাকে। 2010 সালের নভেম্বর মাসে ঈদুল আজহা উপলক্ষে প্রচারিত 5 ফোড়নে আমরা প্রথম বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে নির্মিত সমন্বিত দোতলা গোয়ালঘর দেখিয়েছিলাম। বাংলাদেশে এবং সম্ভবত দক্ষিণ এশিয়ায় এটি একমাত্র দোতলা গোয়ালঘর। এর ফলে 100টি গরুর জন্য নির্ধারিত স্থানে 200 গরু আরামায়েশে লালন পালন করা সম্ভব হচ্ছে। এই গোয়ালের নীতি হচ্ছে অপেক্ষাকৃত ছোটরা দোতলায় এবং বয়স্করা নিচতলায় বসবাস করবে। ছোটরা দোতলা থেকে সুরক্ষিত র্যাম্প দিয়ে সময়সূচি মেনে নিচে নেমে মা বাবার সাথে সাক্ষাৎ, দুধ পান এবং আনুষঙ্গিক অন্যান্য কাজ সেরে উপরতলায় নিজ কক্ষে সময়মতো চলে যাবে এবং এই কাজে এরা রীতিমতো অভ্যস্ত হয়ে উঠেছে। এভাবেই একটি উদ্ভাবনীকে কেন্দ্র করে খুলে যায় অসংখ্য জানালা, যা হয়ে যায় অন্যদের জন্য অনুকরণীয়। পরবর্তীতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাড়ির ছাদে অনেকেই ছাদ কৃষির পাশাপাশি গরুর খামারও গড়ে তুলছেন। তেমন একটি খামার হচ্ছে রাজধানী ঢাকার মিরপুর 12 নম্বরে 3 তলার ছাদে অবস্থিত ভুট্টি গরুর খামার। খামার মালিক ইসমাইল হোসেন রনি এবং তার ভাই ফাহিম। পশু পাখির প্রতি ভালোবাসা থেকেই এই খামার তৈরির উদ্যোগ নেন তারা। শুরু করলেন ক্ষুদ্রাকৃতি ভুট্টি গরু দিয়ে গরুর খামার। এরপর ক্রমান্বয়ে তাদের আত্মবিশ্বাস জন্মে এবং ছাদে বড় গরু পালা শুরু করেন। কোনো রকম সমস্যা ছাড়াই প্রায় 2 বছর ধরে ছাদের মাত্র 560 স্কোয়ার ফিট জায়গায়
এই গরু ছাগলের খামারটি গড়ে তোলেন। আমরা এই ফার্মটা শুরু করেছি 2021 সালে। এটা আমাদের একটা শখের ফার্ম। তো ছাদে করলে আমরা দেখা যায় যে কোনো সময় আসতে পারতেছি। একটা সমস্যা হলো আমাদের নিজের সুবিধার জন্যই ছাদে করা আর কি। রাজধানীর খিলগাঁওয়ে একটি 6তলা বাড়ির ছাদে গরুর খামার গড়ে তুলেছেন একজন যুবক। 2টি গরু দিয়ে যাত্রা শুরু করা এই খামারে বর্তমানে রয়েছে 30টি গরু। 2019 থেকে বাড়ির ছাদে গরু পালন শুরু করেন অ্যাপারেল ম্যানুফ্যাকচারিংয়ের স্নাতক কাজী মুশিউর রহমান মারুফ। লক্ষ্য রাজধানীবাসীর জন্য ছোট এবং মাঝারি আকারের গরু সরবরাহ করা। কাজী মারুফ এবারের কোরবানির ঈদেও বিক্রি করেছেন অনেক গরু। সমতল ভূমিতে না করে ছাদের উপর করার একটা রিজন হচ্ছে প্রথমত হচ্ছে জায়গা সংকট, সেকেন্ড পয়েন্ট হচ্ছে ছাদে করার কারণে প্রচুর ভেন্টিলেশনের ব্যবস্থা থাকার কারণে গরুগুলো সুস্থ থাকতেছে। প্রতি বছর কোরবানির সময় এসব খামার থেকে অনেক গরু বিক্রি হয়। এবার একটু ছাগলের প্রসঙ্গে আসা যাক। সাভারের বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠানের জন্য তৈরি করা হয়েছে এই চমৎকার শেড বা পাকা বাসস্থান। এখানে রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ এবং ছাগল ভেড়ার নিয়মতান্ত্রিক অবস্থান। এদের মধ্যে রয়েছে একতা, শৃঙ্খলা এবং গরুর মতো নিয়মানুবর্তিতা। প্রতিদিন অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ হয়ে তাদের জন্য নির্ধারিত আবাসস্থলে যায় এবং নির্দিষ্ট সময় ঘর থেকে বের হয়ে মাঠে যায়। একসঙ্গে চলতে গিয়ে তাদের মধ্যে কখনোই মারামারি বা ঝগড়া বিবাদ করতে দেখা যায় না। বলা যায় এই ছাগলদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, রয়েছে একতার মেলবন্ধন। তুমি যাই বলো না কেন, এই ছাগলগুলোর নিয়মানুবর্তিতা দেখে আমার ওদেরকে পুরস্কার দিতে ইচ্ছে করছে। ওসব প্রসঙ্গ বাদ, আবার ঈদ প্রসঙ্গে ফিরে আসি। এই ঈদেও গরুর মাংস কাটাকাটি নিয়ে খুব মজার মজার কিছু ঘটনা ঘটেছে। তোমাকে এখন তেমনই একটা মজার ঘটনা বলি। নেতা, আমাগো এলাকার ঠান্ডু কষায় আপনার লোকে দেখা করতে আসছে। ওরা আবার কি কাম? আইতে কও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার আবার কি হয়েছে? একটা সমস্যায় পড়ে আপনার কাছে আইলাম। সমস্যার কথা কও, এত পেছাল পাইরা দরকার নাই, নেতার টাইম নাই। আবার কি সমস্যা? সামনে কোরবানির ঈদ, তুমি তো রাজা, তোমার তো হ্যাপি ডিমান্ড। সমস্যা ওইটাই, সবাই এই ঠান্ডু কষাইটাই চায়। এইটা আবার সমস্যা কেমন? আমি মানুষ একজন, অথচ সবাই চায় তার গরুরা আগে কোরবানি দিয়ে মাংস বানায় দিতে। এইটাই সবাইরে বুঝায় কও, তুমি একলা মানুষ কয় দিকে যাইবা? হেরা তো বুঝতে চায় না, সবার একটাই কথা, এগো গরুরাই আগে বানাইতে হইব। কইলে হইব? তুমি কয়ে দাও পারবা না? এই কথা বলে তো আমি এলাকায় থাকতে পারুম না। মগের বললুক না? আমার তো এরকমই মনে হয়। আমি কেউরে মানা করতে পারুম না। হেরা সবাই আপনার লোক, আপনি হ্যাগো নেতা। কস কি? হ নেতা, আপনি যদি এখন সিরিয়ালটা করে দিতেন কোন গরুটা কোন সময় বানাবো। আমি কি এখন গরুর সিরিয়ালও করুম? মানুষে ভালো কিছু তদবির নিয়ে আহে, আর তুই আইছিস গরু কাটনের তদবির লয়া। কি করুম? আপনি ছাড়া এই সমাধান কেউ দিতে পারবো না। আপনি এলাকার নেতা, আপনার কথা ছাড়া এলাকার একটা পাতাও নড়ে না। আপনার কথা ছাড়া হেরা কারো কথা শুনবো না। এখন গরু, ছাগল, বেড়া সবই আপনার। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করেছো? আজকাল দ্বৈত সঙ্গীত তেমন একটা শোনা যায় না। শুধু সিনেমাতে নায়ক নায়িকার জন্য কিছু কিছু শোনা যায়। সবাই এককভাবে গাইতেই ব্যস্ত। অথচ দেখো, দুজন মিলে গাইলে কত সুন্দর লাগে। এসব গান দ্রুত ছড়িয়েও যায়, জনপ্রিয়তাও পায়। ঠিক বলেছ। চলো এবার আমরা একটা চমৎকার দ্বৈত সঙ্গীত শুনি। তোমার ইচ্ছে আমার ইচ্ছে মিলছে এখন খুবই, বলে দিচ্ছে তোমায় নিয়ে রোজ এমনই ডুবি। তোমার ইচ্ছে আমার ইচ্ছে মিলছে এখন খুবই, বলে দিচ্ছে তোমায় নিয়ে রোজ এমনই ডুবি। চোখ পড়েছে যখন তোমার স্বপ্ন মাখা চোখে, তখন থেকে প্রেমের শুরু আমাদের রোখে। তোমার ইচ্ছে আমার ইচ্ছে মিলছে এখন খুবই, বলে দিচ্ছে তোমায় নিয়ে রোজ এমনই ডুবি। পথটা যখন ডাকছে পথে তোমায় এবং আমায়, ছুটছে
ছুটছে তখন পা দুজনার সব দিকে আর থামার। রংটা যখন যাচ্ছে মিলে দুজনারই জামার, তখন বুঝি হচ্ছে কিছু তোমার সাথে আমার। চোখ পড়েছে যখন তোমার স্বপ্ন মাখা চোখে, তখন থেকে প্রেমের শুরু আমাদের রোখে। তোমার ইচ্ছে আমার ইচ্ছে মিলছে এখন খুবই, বলে দিচ্ছে তোমায় নিয়ে রোজ এমনই ডুবি। একটা কিছু বলতে গিয়ে বলছি একই সাথে, একই প্রতিক্রিয়া যেন হচ্ছে দুজনাতে। আমার আঙুল যখনই ছুঁই তোমার আঙুলটাতে, আবেগ তখন অন্য আবেশ ভালো লাগার সাথে। চোখ পড়েছে যখন তোমার স্বপ্ন মাখা চোখে, তখন থেকে প্রেমের শুরু আমাদের রোখে। তোমার ইচ্ছে আমার ইচ্ছে মিলছে এখন খুবই, বলে দিচ্ছে তোমায় নিয়ে রোজ এমনই ডুবি। তোমার শ্বাসে যখন আমার প্রাণ ভ্রমরা বাঁচে, তখন বুঝি এই আমিটা কেন বেঁচে আছে। অনুভূতিগুলোর যেন একই অনুভব, অদৃষ্টে তাই লেখা যেন আমি তোমার হব। চোখ পড়েছে যখন তোমার স্বপ্ন মাখা চোখে, তখন থেকে প্রেমের শুরু আমাদের রোখে। তোমার ইচ্ছে আমার ইচ্ছে মিলছে এখন খুবই, বলে দিচ্ছে তোমায় নিয়ে রোজ মনে ডুবি। এই যে শোনো, তুমি কিন্তু কথায় কথায় আসল কথাটাই ভুলে যাচ্ছ। আবার কি কথা? আমি প্রথমে এসে কি বলেছি, ঈদ শেষ, ঈদের ছুটিতে চলো দূরে কোথাও বেড়াতে যাই, 2-1 দিন থেকেই চলে আসবো। কোথায় যেতে চাও? রাঙামাটি, কক্সবাজার নাকি বান্দরবান? না না, ছুটিতে ওসব জায়গায় লোক গিজগিজ করে, ওখানে আমি যেতে চাই না। অনেকদিন গ্রামে যাওয়া হয় না, চলো না গ্রামে যাই, তোমার বাবা মা অনেক খুশি হবে আমাদের দেখলে। বাবাও একই কথা বলেছে, আম কাঁঠালের মৌসুম, গাছ পাকা আম কাঁঠাল খেয়ে যায়। তাহলে চলো না কালই যাই, পুরো গ্রাম ঘুরে বেড়াবো, মাটির গ্রান আর সবুজের সাথে মিশে যাব। সবার ঈদ হোক আনন্দময়, সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। সবাইকে ঈদ মোবারক।